This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা প্রায় 7টা মানেই বেঙ্গল ব্রেকিং। আর সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। শুভজিৎ, আমরা আজ একটা খবর দেখাবো যে ছবিটা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই না, মানে সেনা বনাম পুলিশের ছবি, তাও আবার কলকাতার রাস্তায়, মানে জমজমার নাটক সকাল থেকে বলা যেতে পারে। আর TV9 বাংলা 11:15 সেই খবর ব্রেক করে। রাইটার্স বিল্ডিং এর সামনে সেনার ট্রাক থামায় কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে দাবি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল সেনার ট্রাক। নো রাইট টার্ন বোর্ড উপেক্ষা করে টার্ন নেওয়ার অভিযোগ সেনা ট্রাকের চালকের বিরুদ্ধে। ট্রাক ছেড়ে দিলেও সেনা কর্মী চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। জনবহুল রাস্তায় বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ দায়ের। এই মুহূর্তে ডিসি ট্রাফিক তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, তিনি কি বলছেন একবার শোনা যাক। কোনো বিষয় নেই। অনেকে প্রশ্ন করছেন যে ভারতীয় সেনা গতকালের যে ঘটনা, তৃণমূলের যে সভামঞ্চ ছিল সেটা খুলে দেওয়ার কারণেই ভারতীয় সেনার বিরুদ্ধে কলকাতা পুলিশ এতটা অতি সক্রিয়। আমি বলছি দুটো ঘটনা আলাদা আলাদা ঘটনা আছে। দুটো ঘটনা ও এটা ট্রাফিকের ম্যাটার আছে, ট্রাফিক ভায়োলেশন কেস আছে। এরকম কেস শহর মধ্যে অনেকটা হয়। ওর যে ফোর্ট উইলিয়ামের যে মিলিটারি পুলিশ থাকে ওনার সঙ্গে আমার প্রত্যেক সময় ট্রাফিকের যোগাযোগ থাকে। উনার সিনিয়র অফিসারে যখন কোথায় বেরোয়েন তো ওনাকে যে ওনার কনভয় থাকে ওর মানে কি ওনার যে স্মুথ প্যাসেজ আছে ওটা দায়িত্ব ট্রাফিকের উপরে আছে। এটা কখনো এটা কীভাবে দেখানো যাচ্ছে ওটা আমি মানে বোথ আর দ্য ডিফারেন্ট ইনসিডেন্ট আছে আর এটা ট্রাফিকের ম্যাটার আছে। আর এখন এই ম্যাটারকে মানে ওরকম কালার করার কোনো উচিত হবে না আর পলিটিক্যাল কালারে দেওয়া উচিত হবে না। বিকজ আর্মি ভার্সেস পুলিশ এটা কোনো এর মধ্যে কোনো অ্যাঙ্গেল নেই। দিস ইজ পিওরলি ট্রাফিক ম্যাটার অ্যান্ড ইফ সামওয়ান ইজ ভায়োলেটিং দ্য ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন, এমনি অ্যাক্টের ভায়োলেশন হচ্ছে তো ওর আগেন্স্টে প্রসিকিউশন করতে হবে। বিকজ কলকাতা পুলিশ গিভ দ্য utmost priority to the safety of the all type of road users. Our main aim is to manage the Kolkata traffic in an efficient way to save the lives. আমার শেষ প্রশ্ন, এটা কি অতি সক্রিয়? কলকাতা পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হচ্ছিল, সেখানেও প্রশ্নটা উঠে এসেছে মেয়রের মঞ্চ খোলায় কি তৈরি হয়েছে বিবাদের রাস্তাটা? মহাকরণের কাছে সেনার ট্রাক ভুল লেনে ঢুকতে সংঘাত নতুন মাত্রা পেল। সেনার গাড়ি আটকালো কলকাতা পুলিশ। সেনার ট্রাকের পিছনেই ছিল কলকাতা পুলিশ কমিশনারের গাড়ি। বিপজ্জনকভাবে গাড়ি চালানোর ধারা দেওয়া হয়েছে সেনার ট্রাক চালকের বিরুদ্ধে। তবে বেপরোয়া গতির অভিযোগ মানতে নারাজ সেনা আধিকারিকরা। রাস্তার বাঁ দিকে ধরে চলা সেনার ট্রাক হঠাৎ ঘুরল ডান দিকে। পেছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি। আর একটু এদিক ওদিক হলেই মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে বিতর্কের আবহেই মহাকরণের সামনে সেনা পুলিশের টানাপোড়েন। সেনার ট্রাকের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ। প্রশ্ন উঠছে, সোমবার ময়দানের ঘটনার রেশ ধরেই কি মহাকরণের সামনে পুলিশের এতটা তৎপরতা? এই ট্রাকটি কিছু সময় আগে যখন ফোর্ট উইলিয়ামের দিক থেকে রিজার্ভ ব্যাংক হয়ে রাইটার্সের সামনে থেকে আসছিল, ঠিক সেই সময় তার এই গাড়িটির পিছনেই কিন্তু ছিল সিপির কনভয়, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার কনভয়। মঙ্গলবার সকাল 11:15 অফিস পাড়ায় তুমুল ব্যস্ততার মাঝেই মহাকরণের সামনে বিপত্তি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ, পৌঁছন ফোর্ট উইলিয়ামের কর্তারাও। কলকাতা পুলিশের দাবি, লেন ভেঙে বিপজ্জনকভাবে ডান দিকে ঢুকতে গিয়েছিল সেনার ট্রাক। অল্পের জন্য বেঁচে যায় পুলিশ কমিশনারের গাড়ি। হঠাৎ করে লেনটা ভায়োলেট করে রাইট টার্ন করে সাহেবের গাড়িও ছিল। সিপি সাহেবের গাড়িটা কি চেপে দেওয়া হয়? উনি বাজেভাবেই গাড়িটা চালিয়েছেন, ডেঞ্জারাসলি ডান দিকে গিয়েছেন। ভুল লেনে ঢুকে পড়ার কথা মানলেও সেনার দাবি গাড়ি ধীর গতিতেই চলছিল। गाड़ी हमको उधर खड़ा करना था, तो यहाँ पे तो उधर जाने के लिए रास्ता नहीं है, यहीं से टर्न होंगे।
तो पीछे से कमिश्नर साहब था, हम लोग गाड़ी जस्ट चक्का खाली घुमा था खाली और कमिश्नर साहब पार हो गए, तो उनको थोड़ा सा डिस्टर्ब हुआ होगा, इसीलिए गाड़ी को खड़ा किया। সেনার ওই ট্রাক শেষ পর্যন্ত ফোর্ট উইলিয়ামে ফিরে গেলেও সমাজ মাধ্যমে কলকাতা পুলিশ জানায় এটি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা। চালকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 281 নম্বর ধারায় জনবহুল এলাকায় বিপজ্জনকভাবে গাড়ি চালানোর মামলা রুজু করেছে পুলিশ। এটা হচ্ছে কালকের জ্বালা, কিন্তু যেটা করতে চাইছেন তাতে যদি আর্মি বিদ্রোহ করে ফেলে তো খুব মুশকিল। ট্রাফিক আইন দেখাচ্ছেন, এটা লালবাজার রাইটার্স বিল্ডিং এর সামনে হচ্ছে, রাজাবাজারে সে ট্রাফিক আইন দেখান তো দেখি। ভারতবর্ষের নিয়ম হচ্ছে রাজ্যের মধ্যে ট্রাফিক নিয়ম বা আইন শৃঙ্খলা সেটা রাজ্যের ব্যাপার, সেই নিয়ম সবাই মেনে চলবে, সাধারণ মানুষ মেনে চলবে, আর্মিকেও মানতে হবে, সামরিক বাহিনীকেও মানতে হবে। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় তাদের যথেচ্ছাচার চলবে না। প্রাক্তন সেনা আধিকারিকদের অনেকেই বলছেন সোমবার মিলিটারি পুলিশের দৌত্য থাকলে পরিস্থিতি এতটা স্পর্শকাতর হয়ে উঠত না। ঠিক তেমনই প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশেরও দাবি সেনার গাড়ি আটকানোর বিষয়টি এতটা উচ্চগ্রামে নিয়ে যাওয়াটাও বাড়াবাড়ি। মিলিটারি পুলিশের মাধ্যমে ফোর্ট উইলিয়ামের সঙ্গে সমন্বয় রক্ষা করলে এই ধরনের বিষয় নিঃশব্দেই মিটিয়ে ফেলা যেত। আদান প্রদানে অনেকটা ফাঁক হয়ে গেছে। যদি এটা সম্পূর্ণভাবে খবর আদান প্রদানটা ঠিক মতো দুই গোষ্ঠীর মধ্যেই হতো, সেনাপ্রধান এবং পুলিশের মধ্যে, তাহলে কিন্তু এই আনওয়ান্টেড ঘটনাটা হতো না। সোমবার সেনার তরফে তৃণমূলের মঞ্চ খোলা, সেখানে পৌঁছে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি। মঙ্গলবার ঘটনাচক্রে পুলিশ কমিশনারের গাড়ির সামনেই সেনার ট্রাকের নিয়ম ভঙ্গ। এই প্রহস্পর্শই রাজ্য রাজনীতির চর্চার বিষয় হয়ে উঠল। সুপ্রিয় গুহ ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আরো একটি ঘটনা ঘটল, যে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয়ের গাড়ির ধাক্কায় এক বাইক চালকের মৃত্যু হলো। ভাঙড়ে বামুনঘাটায় পাইলট কারের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় SSKM এ ভর্তি করা হয় ওই বাইক চালককে। SSKM এ মৃত্যু বাইক চালক মোহাম্মদ তাজউদ্দিনের। যান্ত্রিক গোলযোগে পাইলট কার বাইকে ধাক্কা দেয় বলে দাবি করেন বিধায়ক শওকত মোল্লা। বাসন্তী হাইওয়ে ধরে কলকাতার অভিমুখে আসার সময় এদিন সকাল 11টা নাগাদ বিধায়ক শওকত মোল্লার যে কনভয়, সেই কনভয়ের সঙ্গে থাকা যে পাইলট কারের সঙ্গে ধাক্কা লাগে। মোহাম্মদ তাজউদ্দিনের বাইকে গুরুতর আহত অবস্থায় তাজউদ্দিনকে প্রথমে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন হাসপাতালে, এবং সেখান থেকে তার অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে SSKM এর ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়। এবং পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বিকেল 3টে থেকে 3:30 নাগাদ এই ট্রমা কেয়ার হাসপাতালে কিন্তু তার মৃত্যু হয়েছে মোহাম্মদ তাজউদ্দিনের, এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন তার পরিবারের সদস্য থেকে শুরু করে তার আত্মীয় পরিজনরা। তার পাশাপাশি পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে মোহাম্মদ তাজউদ্দিন, যার ইতিমধ্যে মৃত্যু হয়েছে, তার 3টে সন্তান রয়েছে, বৃদ্ধা মা রয়েছে, একাই ছিল সে পরিবারের আর্নিং মেম্বার। এই পরিস্থিতিতে তারা কিন্তু রীতিমতো দিশেহারা। পরিবারের সদস্যরা একদিকে যেমন শোকাহত, তার পাশাপাশি তারা কিন্তু রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এমনকি তারা যেটা দাবি করছেন যে এই ঘটনার তারা পূর্ণাঙ্গ বিচার চাইছেন, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও কিন্তু করছেন। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আমি যখন আজকে আমাদের বিধানসভা চলছে, আমি যখন বিধানসভা আসছিলাম, আমার সামনে পাইলট কার ছিল এবং বামুনঘাটা বাজার পার হয়ে এসে বাসন্তী হাইওয়ের উপরে হঠাৎ করে পাইলট কারের অ্যাক্সিলেটারটা ভেঙে যায়। ডান দিকে গিয়ে বাইক আরোহী ধাক্কা মারে এবং ওখানে যে লাইট পোস্ট আছে লাইট পোস্টে ধাক্কা মারে। আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে অল্পের জন্য আমি বেঁচে যাই, কারণ গাড়ির গতিটা স্লো ছিল বলে আমরা অনেকটা বিপদের হাত থেকে রক্ষা পেয়েছি। সঙ্গে সঙ্গে আমরা যে বাইক আরোহী ছিল তাকে আমার গাড়ি দিয়ে হসপিটালে পাঠাই। গাড়িটা ব্রেকডাউন হওয়ার ফলে, এই পাইলটটা ব্রেকডাউন হওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, যেটা একটা অ্যাক্সিডেন্ট বলবো, যে মানে গাড়ির ব্রেকডাউনটা হয়েই সমস্যা হয়ে গেছে। সামনে পাইলটের ব্রেকডাউনটাই হয়ে গেছিল। এদিকে মেয়র রোডের আঁচ এসে পড়ল বিধানসভায় তুলকালাম। বাঙালি ভাবাবেগ নিয়ে বিধানসভায় তুলকালাম। তৃণমূল বিজেপি চরম বাদানুবাদ। বিজেপিকে বাংলা বিরোধী বলে তোপ ফিরহাদ হাকিমের। তৃণমূলের মঞ্চ খোলাকে 1971-এর সঙ্গে তুলনা করেন ব্রাত্য বসু। বাংলাদেশে পাক বাহিনীর অত্যাচারের সঙ্গে তুলনা করা হয়। পাল্টা সেনার হয়ে স্লোগান দেন শুভেন্দু অধিকারী। বিধানসভার বিশেষ অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতাকে। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, গতকাল
মেয়ো রোডে যে ঘটনা ঘটেছিল তার আঁচ আজকে এসে পড়ে বিধানসভায়। বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিজেপিকে বাংলা বিরোধী বলে তো ফিরহাদ হাকিমের। তৃণমূলের মঞ্চ খোলাকে 1971-এর সঙ্গে তুলনা করেন ব্রাত্য বসু। বাংলাদেশে পাক বাহিনীর অত্যাচারের সঙ্গে তুলনা করা হয়, পাল্টা সেনার হয়ে স্লোগান দেন শুভেন্দু অধিকারী। ভারতীয় সেনার হয়ে বলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলে দিয়েছে সেনা। সেই ঘটনার রেশ এবার পৌঁছল বিধানসভায়। তৃণমূলের মঞ্চ খোলার ঘটনার সঙ্গে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনার অত্যাচারের তুলনা টানলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যার তুমুল বিরোধিতা করলেন শুভেন্দু অধিকারী। ফের সাসপেন্ড হলেন বিরোধী দলনেতা। সেনার হয়ে গলা ফাটানোয় সাসপেন্ড দাবি করলেন শুভেন্দু। বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন, গোটা অধিবেশনের জন্যই সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতাকে। বিধানসভার অন্দরে যখন ভাষা নিয়ে আলোচনা চলছিল, সেটা গোটাটা গড়িয়ে গেল সেনাবাহিনীর যে মঞ্চ খোলা এবং তার সঙ্গে বাংলাদেশ আর্মির ঘটনাকে তুলনা করার পর স্বাভাবিকভাবেই বিধানসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। ভিন রাজ্যে বাংলায় কথা বলায় বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগে বিধানসভায় প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। মঙ্গল ও বৃহস্পতিবার এই নিয়ে আলোচনার সময় ধার্য করা হয়। এদিন সরকার পক্ষের হয়ে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সোমবার সেনাবাহিনী যেভাবে বাংলা ভাষার মঞ্চকে ভেঙেছে, ঠিক সেভাবেই 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনা বাংলাদেশে হত্যালীলা চালিয়েছিল। 71 সালে 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান। বিধানসভা কক্ষে শিক্ষামন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন বিজেপি বিধায়করা। ভারতীয় সেনার হয়ে স্লোগান তোলেন বিরোধী দলনেতা। তার দাবি, এই জন্যই তাকে সাসপেন্ড করা হয়। ভারতীয় সেনার হয়ে বলার জন্য ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়। বিরোধী দলনেতা যখনই আপনার হাউসে ঢোকে তখন এই গন্ডগোল শুরু করে। মানে পিছন দিকের ইতিহাসটা দেখা যায় যে আশা মানে এখানে গন্ডগোল করা, বেরিয়ে গিয়ে একটা খবর হওয়ার জন্য ছবি তৈরি করা। এক সংঘাতের রেশ ধরেই আর এক সংঘাতের সূত্রপাত। বিরোধী দলনেতা সাসপেনশন ঘিরে ফের শাসক বিরোধী চাপানুতর। সরগরম বঙ্গ রাজনীতি। প্রদীপ্তকান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে দাগের শিক্ষিকার নাম ঘিরে সোশ্যাল মিডিয়ায় লড়াই এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সাংসদের নির্বাচনী এজেন্টের স্ত্রী দাগি তালিকায় প্রচারে তৃণমূল। দীপক দেব শর্মা স্ত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে দাগি শিক্ষকের তালিকায়। দীপক দেব শর্মা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচার সঙ্গী ছিলেন। তমলুকের বিজেপি নেতার স্ত্রীর চাকরি নিয়ে আক্রমণে সরাসরি নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেও এখন কোনো দলে নেই দাবি দীপকের। স্ত্রী নিয়ম মেনেই চাকরি পেয়েছেন দাবি করছেন দীপক দেব শর্মা। তৃণমূলে থাকার সময় চাকরি পায়, এখন দলে নেই দাবি করছে বিজেপি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট ছিলেন না দীপক দেব শর্মা, এও দাবি করেছে বিজেপি। যে তালিকা বেরিয়েছে সেই তালিকাতে দেখলাম তমলুক লোকসভার যিনি প্রার্থী, জয়ী প্রার্থী সাংসদ অভিজিৎ গাঙ্গুলির তার নিজের ইলেকশন এজেন্টের স্ত্রীর নাম এই তালিকাতে আছে। অভিজিৎ গাঙ্গুলির যে নিজেকে ভগবান বলতেন, আজকে সেটা আর তিনি ভগবান নেই, শয়তান বলে প্রমাণিত হয়ে যাচ্ছে। আপনি তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট ছিলেন, কি মনে করছেন আপনার স্ত্রী কি যোগ্যতাতেই চাকরি পেয়েছিল? অবশ্যই, মানে যেরকম পদ্ধতি সেই পদ্ধতি মেনেই চাকরি পেয়েছিল? সমস্ত পদ্ধতি মেনেই হয়েছে চাকরি। আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করতাম, আমার বাড়ি কংগ্রেসে ফ্যামিলি এবং দীর্ঘদিন করতাম। তো যাই হোক,
কিছুদিনের জন্য আমি বিজেপিতে ছিলাম। কতদিন হলো বিজেপিতে? সামান্য কিছুদিন ছিলাম, মানে ভোটের সময়টা। উনি তৃণমূল কংগ্রেসের কর্মী থাকাকালীন ওনার স্ত্রী চাকরি পেয়েছে, বিজেপিতে এসেছিল, কিন্তু বিজেপির নীতি আদর্শের সঙ্গে এই ধরনের দুর্নীতিগ্রস্ত মানুষেরা থাকতে পারে না। উনি দল ছেড়ে চলে গেছেন, কোনো দলীয় পদে নেই। যিনি একদম মানে ঢাকিসহ যে ঢাকসহ ঢাকিদের বিসর্জন দেবার ডাক দিয়েছিলেন আমাদের সম্মানীয় এমপি, আমাদের অ্যাডভোকেট, আমাদের অভিজিৎ বাবু, ওনাকে কালিমালিপ্ত করার জন্য এইসব মিথ্যাচার, এই মিথ্যাচার দিয়ে অভিজিৎ বাবুকে কলঙ্কিত করা যাবে না। দীপক দেশ শর্মার নামটাও আমি মনে করতে পারি না, তাই কে তিনি সে মুখ মনে করার তো কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সিবিআই এর স্টার্টিং পয়েন্ট এইটাই হওয়া উচিত। এই যে নাম পাওয়া গেছে, যিনি নাকি একসময় আমার ইলেকশন এজেন্ট হিসেবে কাজ করেছেন, এখন চিফ ইলেকশন এজেন্ট একজন থাকেন, আরো অন্যান্য অনেক ইলেকশন এজেন্ট থাকেন। তো উনি চিফ ইলেকশন এজেন্ট ছিলেন না, চিফ ইলেকশন এজেন্ট ছিলেন অশোক কুমার দিন্দা বলে একজন প্রাক্তন এমএলএ, তিনি ছিলেন। তো অন্য কে কোথায় এজেন্টের কাজ করেছেন সব আমার মনে থাকার কথাও না, আর আমি এনার নামও মনে করতে পারি না। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সিবিআই এর এটা একটা স্টার্টিং পয়েন্ট হওয়া উচিত। আমার সঙ্গে যেহেতু নামটা জড়িয়েছে, এখানে ব্যবস্থা আরো কঠোর হওয়া উচিত, আরো কঠোর। সিবিআই তাকে এখনই ডেকে পাঠাক, সিবিআই এখনই খোঁজ শুরু করুক যে কাকে সে টাকা দিয়েছিল, কত টাকা দিয়েছিল, কি প্রতিশ্রুতি ছিল, এসবগুলো সিবিআই এক্ষুনি করা দরকার। আমি এই দাবি করছি, একে লুকিয়ে রাখার কোনো প্রশ্নই ওঠে না। দেখুন, যারা রাজনীতি করেন তারা অনেক দাবি করেন, কেউ উল্টো দাবি করেন, এগুলো চলতেই থাকে, এগুলো বড় কথা না। বড় কথা হচ্ছে 5 দিন পরে 7 তারিখ এবং পরের সপ্তাহে 14 তারিখে এসএসসি যে পরীক্ষা নিতে চলেছে সেটা ঠিকঠাক হবে তো? এসএসসি নির্ধারিত অযোগ্যের সংখ্যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। সিবিআই তালিকায় থাকা একজনও যেন পরীক্ষায় বসতে না পারে, ইতিমধ্যেই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসি তালিকায় দাগীদের সংখ্যা 1806, আর সিবিআই তালিকায় দাগী শিক্ষকদের তালিকায় নাম 3003 জনের। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে বেআইনিভাবে নিয়োগ, জানিয়েছে সুপ্রিম কোর্ট। দাগীহীন পরীক্ষা নিশ্চিত করতে পারবে কি এসএসসি? কোটি টাকার প্রশ্ন। নাকি ফের আদালতে গড়াবে নতুন পরীক্ষার মামলাও? নজর রয়েছে সব মহলের। এই সংখ্যাটি কখনোই 1806 নয়, এই সংখ্যাটি এর থেকে অনেক বেশি। ফলে এই এসএসসি তাকে আবার ওই লিস্ট বের করতে হবে। একজন দাগীকেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসানো যাবে না, তাহলে নতুন নিয়োগ প্রক্রিয়াটিও কলুষিত হবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার এবং বোর্ড, তাদের মূল এন্ডেভার হচ্ছে এই যারা দাগী তাদের সঙ্গে থাকা। ফলে তার ফলে এই নতুন নিয়োগ প্রক্রিয়াটিও কলুষিত হওয়ার সম্ভাবনা প্রবল। আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়নে ঘাটতি, বিভিন্ন দাবি দাবা নিয়ে চন্দ্রকোনা 1 নম্বর বিডিও অফিসে ঘেরাও, বিক্ষোভ কর্মসূচি আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনার। 2টি গেট বন্ধ করে বিক্ষোভ আদিবাসীদের। হরিদেবপুরের বড় বাগানে বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকড়াও, ধৃতের নাম দাউদ দারিয়া। 10,000 টাকার বিনিময়ে বনগা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ। দাউদের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে। ঠাকুরপুকুর এলাকায় 7 মাস ধরে ব্যবসা করছিলেন। মন্দিরে জুয়া খেলার প্রতিবাদ করে আক্রান্ত যুবক, আক্রান্তের স্ত্রী শ্লীলতাহানিরও অভিযোগ। গলা টিপে মারার চেষ্টা, রেহাই পাননি বাড়ির এক বৃদ্ধাও। লাঠি হাসুয়া নিয়ে বাড়িতে তাণ্ডব, ভিডিও ভাইরাল মালদা শাহাপুর গ্রাম পঞ্চায়েতের বিমল দাস কলোনির ঘটনা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।